হ্যালো বন্ধুগণ, আমি সাইলা সালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের মাঝে পপুলেশন এবং স্যাম্পলিং নিয়ে কিছু আলোচনা করতে চাই। তো পপুলেশনটা কি? মূলত ধরেন এরকম একটা বৃত্ত আমি অঙ্কন করলাম। বৃত্তের ভিতরে কিছু প্রোডাক্ট আমি দিয়ে দিলাম। ধরেন এখানে অনেকগুলো মানুষ এভাবে 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 রয়েছে। ধরেন এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে অনেকগুলা মানুষ এরকম আছে, বা পৃথিবীর মাঝে এরকম মানুষ রয়েছে। তো এই প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে চিহ্নিত করা আপনার আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য আমরা একটা টেকনিক ইউজ করি, সেটা হচ্ছে স্যাম্পলিং। তো এরকম একটা পৃথিবী আমরা কল্পনা করতেছি। এর ভিতরে অনেকগুলো মানুষ বিদ্যমান এবং মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো এই 100% মানুষকে চিনার জন্য আমি স্যাম্পল অর্থাৎ ইন্ডিয়ার মানুষ কীরকম, বাংলাদেশের মানুষ কীরকম, তারপরে থাইল্যান্ডের মানুষ কেমন, তাদের নেচার প্রকৃতি বোঝার জন্য আমরা কি করি, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে স্যাম্পলিং ভাগ করি। তো এই প্রত্যেকটা মানুষকে যেহেতু আমি চিনতে পারতেছি না, সেজন্য আমি কি করব, এরকম করে একটা ক্যাটাগরি করে নেব। ধরেন এই এই জিনিসটাকে একটা অংশ করলাম, তারপরে এই জিনিসটাকে একটা অংশ করলাম, এরকম করে আমরা আরেকটা অংশ করি, তারপরে এরকম করে আমরা আরেকটা অংশ করি। তাহলে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা স্যাম্পলিং বলতে পারি। আমি আরেকটু সহজভাবে বুঝাই। আপনারা ভাত রান্না করেন, তো ভাতগুলা সম্পূর্ণ ভাত কিন্তু আমরা টেস্ট করতে পারি না। প্রত্যেকটা ভাত টেস্ট করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কি করি, এক হাঁড়ি ভাতের মধ্য থেকে একটি ভাত নিয়ে আমরা টিপে দেখি, একটি বা দুটি বা তার বেশি ভাত নিয়ে আমরা একটু টিপে দেখি যে ভাত হইছে কিনা। যদি দেখি যে ভাত একটু নরম হইছে, তাহলে মনে করি যে সবগুলাই নরম হইছে, মোটামুটি আমরা পরবর্তী প্রসেস করে ভাতকে আমরা খাওয়ার উপযুক্ত করি। তো এখানে স্যাম্পলিংটা সেম। আপনার হাজার হাজার মানুষের মধ্যে কে কোন প্রকৃতির সেটা বোঝা আসলে দায়, খুবই কষ্ট। এখন এগুলোকে বুঝতে গেলে আমাকে স্যাম্পলিং করে বুঝতে হবে। তো যেহেতু বলতেছি স্যাম্পলিংয়ের কথা, পপুলেশনের কথা, পপুলেশন আপনারা আশা করি বুঝতে পেরেছেন। পপুলেশন মানে হচ্ছে গিয়ে একটি গোষ্ঠী পুরোকেই আমরা বলে থাকি পপুলেশন। পপুলেশন মানে হচ্ছে ধরেন পুরো গোষ্ঠী, আমি বাংলায় লিখি পুরো গোষ্ঠী বা সম্প্রদায়, অর্থাৎ একটা মানুষ গোষ্ঠী নাকি, এটাকে আমরা পপুলেশন বলি। আর স্যাম্পলিং হচ্ছে গিয়ে ছোট ছোট ভাগ করাকে আমরা স্যাম্পলিং বলে থাকি। মনে করেন যে গোষ্ঠীকে গ্রুপে ভাগ করা, গ্রুপে ভাগ করা। আশা করি স্যাম্পলিং এবং পপুলেশন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি সেটা বুঝতে পেরেছেন। অর্থাৎ স্যাম্পলিংটা এমন একটা জিনিস যার মাধ্যমে পুরো পপুলেশনটাকেই বোঝা যাবে। তো স্যাম্পলিংয়ের কিছু টেকনিক রয়েছে। স্যাম্পলিং টেকনিককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? উই ক্যান ডিভাইড দুই ভাগে ভাগ করা যায় স্যাম্পলিং টেকনিক। স্যাম্পলিং টেকনিক বানান বলতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন স্যাম্পলিং টেকনিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো বলছিলাম স্যাম্পলিং টেকনিক দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি? যেগুলো আমরা নির্বাচনের মাধ্যমে করে থাকি, ইলেকশন বা নির্বাচনের মাধ্যমে করা যায়, আর এটা হচ্ছে নির্বাচন পক্ষপাতী নয়। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা পুরো ডিটেলসটা পেলে পুরাই বোঝা যাবে। নির্বাচন পক্ষপাতী নয়, পক্ষ নয় লিখে দিলাম।
তাহলে আমরা স্যাম্পলিং এবং পপুলেশন বুঝতে পেরেছি। স্যাম্পলিং এর কিছু টেকনিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং মূলত নির্বাচনের পক্ষপাতী, নন প্রবাবিলিটি স্যাম্পলিং নির্বাচনের পক্ষপাতী নয়, অর্থাৎ নির্বাচন করে এটাকে তুলনা করা যায় না। যেহেতু এটা সিলেকশনের মাধ্যমে হয় নির্বাচন, এর মধ্যে কিছুটা আমরা ভুল ভাবতেই পারি, তাই না? তো এখন প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে আলোচনা করি। প্রবাবিলিটি স্যাম্পলিং, পি স্যাম্পলিং দিয়ে লিখে দেই, মানে প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিংকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে যেটা আসবে প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আমরা 1 নাম্বার লিখি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কেমন? এটা খুবই সোজা। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বুঝতে গেলে আমি একটা বৃত্ত আঁকতেছি। ধরেন এই বৃত্তের ভিতরে 500 জন ছাত্র আছে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি। এই বৃত্তের ভিতরে ধরেন 500 জন ছাত্র আছে, এরকম 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 করে 500 জন ছাত্র রয়েছে। কোথায়? বৃত্তের ভিতরে। ধরেন এটা কোনো একটা এরিয়াকে প্রাধান্য দিচ্ছি বা কোনো একটা ভার্সিটিকে প্রাধান্য দিচ্ছি, যে কোনো একটা কিছু এটা ধরে নেন। তো 500 জন ছাত্রের মধ্যে 500 জনকে তো ক্যালকুলেশন করা আমার পক্ষে সম্ভব নয়। সেজন্য আমরা কি করব, এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা 50 জন 50 জন করে আমরা কি করব, ভাগ করব। ধরেন এখান থেকে নিলাম 50 জন, 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 এরকম করে ভাগ করতেছি। করার পরে প্রথমত এই 50 জনের মধ্যে আমরা নির্বাচন করব, সেটা হবে র্যান্ডমলি। সেটা কি হবে? র্যান্ডমলি। তো র্যান্ডমলি বলতে বুঝাচ্ছি যে এখানে যে 50 জন ব্যক্তি আছে, এই 50 জন স্টুডেন্ট বা ব্যক্তি, স্টুডেন্টই ধরি, এই 50 জন স্টুডেন্টেরই নির্বাচিত করতে গেলে 50 জনেরই আসার সম্ভাবনা 100%। অর্থাৎ আপনি একটা বক্সের ভিতরে তাদের নাম লিখে রাখতে পারেন, ওখান থেকে একটি একটি করে আপনি টোকেন তুলতে পারেন। টোকেন তোলার ক্ষেত্রে সবারই আসার সম্ভাবনা কিন্তু 100%। সেজন্য আমরা বলবো সেটা র্যান্ডমলি আসতেছে। অর্থাৎ কে যে আসবে, কার নাম যে কখন আসবে কেউ কিন্তু জানে না। যেমন আমার লটারির ভাগ্য কিন্তু নাই, আজ পর্যন্ত যতবার আমার লটারি হয়েছে একবার আমি টিকি নাই। তো অনেকেরই কিন্তু আবার কপাল গুণে লটারি অনেক ভালো হয়, প্রথম পুরস্কারটা পায়। তো যাই হোক, তো এই যে বক্স থেকে বা বাক্স থেকে আমরা টোকেন সিলেকশন করতেছি, এই ধরনের সিলেকশনকে আমরা বলবো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখন দ্বিতীয় নাম্বার যে স্যাম্পলিংটা আছে অবশ্যই সেটাও আমার এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ে। তো দ্বিতীয় স্যাম্পলিংটা হচ্ছে গিয়া সিস্টেম্যাটিক স্যাম্পলিং। তো সিস্টেম্যাটিক স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি? সিস্টেম্যাটিক স্যাম্পলিং এমন একটা স্যাম্পলিং যেখানে মনে করেন যে লিস্ট আছে 100 জনের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ডট 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 100 জনের একটা তালিকা আপনি পেয়েছেন। এই 100 জনের তালিকা থেকে আপনাকে যে কোনো 10 জনকে সিলেকশন করতে হবে। তো এখানে অবশ্যই এই 10 ব্যক্তিকে খুঁজে বের করা একটা কষ্টসাধ্য ব্যাপার। তো আপনি চিন্তা করলেন এখান থেকে আপনি 10 জনকে নেবেন, প্রথমে 3 নাম্বারকে নিলেন, তারপর 13 নাম্বারকে নিলেন, তারপর 23 নাম্বারকে নিলেন, 33 নাম্বারকে নিলেন, এরকম করে আপনি 10 জনকে সিলেকশন করলেন। সেক্ষেত্রে এই ধরনের সিলেকশনকে আমরা বলবো সিস্টেম্যাটিক স্যাম্পলিং। এই ধরনের স্যাম্পলিংকে আমরা বলবো সিস্টেম্যাটিক স্যাম্পলিং। আশা করি আপনারা মোটামুটি পপুলেশন স্যাম্পলিং বুঝতে পেরেছেন, প্রবাবিলিটি নন প্রবাবিলিটি বুঝতে পেরেছেন, এবং এখন দুটো
স্যাম্পলিং ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং আর একটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এখন প্রবাবিলিটি স্যাম্পলিং এর আরো একটা স্যাম্পলিং আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে ক্লাস্টারিং। ক্লাস্টারিং স্যাম্পলিং। তো ক্লাস্টারিং স্যাম্পলিংটা কিরকম? ক্লাস্টারিং স্যাম্পলিংটা হচ্ছে গিয়ে ধরেন আমাদের বাংলাদেশ, আমি মানচিত্রটা আঁকতে পারতেছি না, আমি এরকম একটা আয়তাকার একটা ঘর আঁকলাম, ধরেন এটা বাংলাদেশ। তো বাংলাদেশের মধ্যে অনেকগুলো জেলা উপজেলা রয়েছে, জেলা উপজেলা। আচ্ছা, আমি আরেকটু সংক্ষেপে আলোচনা করি। ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু শিক্ষা বোর্ড, অনেকগুলো শিক্ষা বোর্ড রয়েছে। একটা হচ্ছে গিয়া চিটাগাং, আর একটা হচ্ছে ঢাকা। ধরেন এখানে চিটাগাং লিখলাম, তা একটা ঢাকা, একটা চিটাগাং, আর একটা এরকম এরকম কিন্তু আছে, যশোর ইত্যাদি ইত্যাদি। তো আমি চিটাগাংকে সিলেকশন করি। এখানে প্রতি বছর আমাদের পুরো বাংলাদেশে অনেকগুলা ছেলেপেলে কি করে, এসএসসি পরীক্ষা দেয়, এইচএসসি পরীক্ষা দেয়, তাই না? চিটাগাং বোর্ডের পাশের হার কিরকম বা ফেলের হার কিরকম, ঢাকা বোর্ডে পাশের হার কিরকম বা ফেলের পরিমাণ কিরকম, যশোর বোর্ডে পাশের হার কেমন বা ফেলের পরিমাণ কেমন, এই ধরনের ক্যালকুলেশন করার জন্য আমরা যে স্যাম্পলিং করে থাকি সেটাকে আমরা বলবো ক্লাস্টারিং স্যাম্পলিং। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গাকে কেন্দ্র করে যদি আমরা কোনো কিছু নির্ধারণ করতে যাই, সেই ক্ষেত্রে আমরা ক্লাস্টারিং স্যাম্পলিং ইউজ করে থাকি। তো আশা করি আমরা প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যে তিনটি উপায় আমি ব্যাখ্যা করেছি, তিনটি উপায় আপনি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। বি নাম্বার, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা কিরকম? নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা হচ্ছে নির্বাচনের পক্ষপাত নয়, অর্থাৎ এটা নির্বাচন সাপোর্ট করে না। তো কিভাবে সাপোর্ট করে কিভাবে সাপোর্ট করে না? আমরা গণতন্ত্রের দেশে বসবাস করি। বর্তমানে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এটা অবশ্যই সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করা হয়েছে। কিন্তু আমাদের দেশ গণতন্ত্রের দেশ, আমাদের এখানে নির্বাচন হয়, টার্মে টার্মে সরকার চেঞ্জ হওয়ার কথা। তো যাই হোক, তো নন প্রবাবিলিটি এটা মূলত সিলেকশনের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা দেখি এর মধ্যে কি কি ক্যাটাগরি আমরা ভাগ করতে পারি। প্রথমে আমরা জানি কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স স্যাম্পলিংটা কিরকম? ধরেন একটা পার্ক বিদ্যমান, এই পার্কের মধ্যে অনেকগুলা মানুষ রয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ, সকালবেলা তো পার্কে কেউ ঘুরতে যায়, একটু দৌড়াদৌড়ি করতে যায়, কেউ বা বাদাম খাইতে যায়, কেউ আলো বাতাস খাইতে যায়, কেউ একটু সকালে বসে থাকতে যায়, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। একজন মিডিয়া সাংবাদিক পার্কে ঢুকলো। এখন পার্কে ঢুকার পরে সে চিন্তা করলো যে পার্কটা কেমন, এটা নিয়ে সে একটা রিপোর্ট করবে। সে হাতের কাছে 10 জন ব্যক্তিকে পেল। এই 10 জন ব্যক্তির কাছ থেকে সে মতামত নিল, আর বাকিগুলোর কাছ থেকে সে কোনো মতামত নিল না, আর এগুলা নিল। তো এই যে 10 জন ব্যক্তিকে সে বাছাই করলো, কাছাকাছি থাকা 10 জন ব্যক্তি, সেটাকে আমরা বলবো কনভিনিয়েন্স স্যাম্পলিং। আর এটা কিন্তু নির্বাচনের পক্ষপাত নয়। সে হাতের কাছে 10 জনরা পাইছে, 10 জনের কাছ থেকে সে ইন্টারভিউ নিয়ে নিল, সে বাকিগুলা সম্পর্কে তার মাথা ব্যথা নাই, তাদের মতামত নেওয়া তার জরুরি না। এবং এই 10 জনের রিপোর্টের ভিত্তিতে সে পার্কের বিবরণটা করে দিল। আমরা টেলিভিশনে কিন্তু মিডিয়াদের এভাবে আমরা দেখে থাকি যে সামনে যাকে পায় 2-4 জনকে সিলেকশন করে আর কাছাকাছি যারা আছে তাদের মধ্য থেকে বক্তব্য নিয়ে মোটামুটি ব্যাখ্যা করে। যাই হোক,
এখন আমরা দ্বিতীয় যে স্যাম্পলিং টেকনিক সেটা হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। তো জাজমেন্টাল স্যাম্পলিংটা কিরকম? জাজমেন্টাল স্যাম্পলিংটা এরকম, সেটা হচ্ছে ধরেন আপনার আশেপাশে প্রায় 10 জন ডাক্তার আছে, 10 জন ডাক্তার রয়েছে। এখন আপনি কার কাছে যাবেন? এই ডাক্তারদের মধ্যে কোন ডাক্তারকে সিলেকশন করবেন? এখন আপনার একটা রোগ হয়েছে, এখন এই রোগকে সমাধান করার জন্য আপনি 10 জন ডাক্তারকে সিলেকশন করলেন। এখন আপনি তো 10 জন ডাক্তারের কাছে যাবেন না, আপনি 10 জনের নাম পাইছেন, 10 জনের কাছে আপনি যাবেন না। এখন আপনি চিন্তা করবেন যে আমি যে রোগে আক্রান্ত, এই জাতীয় রোগে আক্রান্ত অন্যান্য ব্যক্তিরা যারা চিকিৎসা করে সুস্থ হয়েছে তাদের সাথে আমার যোগাযোগ করা উচিত। তা আপনি ওরকম 2-4 জন ব্যক্তিকে সিলেকশন করলেন। তো 2-4 জন ব্যক্তিকে সিলেকশন করলে আপনি তাদের কাছ থেকে মতামত নিলেন যে ভাই আমি কোন ডাক্তারের কাছে যাব। তারা বলল যে ডাক্তার রফিক ইজ এ গ্রেট। তো 2 জনেরই মতামত যে ডাক্তার রফিক গ্রেট। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আপনি 10 জন ডাক্তারকে সিলেকশন করলেন বা 10 জন ডাক্তারের নাম পেলেন। এখন 10 জনের কাছে আপনি যেতে পারতেছেন না, তো এখন আপনাকে সিলেকশন করতে হবে যে কোনো একটা ডাক্তার। তো এখন যে কোনো একটা ডাক্তারের কাছে যাইতে আপনি ডিসিশন নিতে পারতেছেন না কার কাছে যাবেন। তখন আপনি বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে মতামত নিলেন যারা এই রোগে আক্রান্ত ছিল, এখন সুস্থ হয়েছে। তো তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে একজন ডাক্তার সিলেকশন করলেন, সে হচ্ছে ডাক্তার রফিক। এই ধরনের স্যাম্পলিংকে আমরা বলবো জাজমেন্টাল স্যাম্পলিং। আশা করি আপনারা জাজমেন্টাল স্যাম্পলিং সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন 3 নাম্বার যে স্যাম্পলিং সেটা হচ্ছে গিয়া কোটা স্যাম্পলিং। তো কোটা স্যাম্পলিংটা কি? কোটা স্যাম্পলিং হচ্ছে ধরেন 100 জন মানুষ কোন একটা বাজারে আছে, এটা একটা বাজার ধরে নিচ্ছি, এখানে চাল ডাল মাছ মাংস তরি তরকারি অনেক কিছু বিক্রি হয়। তো এখানে 100 জন মানুষ বিদ্যমান। তো 100 জনকে আমি 2 ভাগে ভাগ করি। তো এখানে 50 জন, এখানে 50 জন। তো এই 50 জনকে আমি ধরে নিচ্ছি মেল, এই 50 জনকে আমি ধরে নিচ্ছি ফিমেল। অর্থাৎ এগুলা কখনো আপনারা রিয়েল ভাববেন না, জাস্ট আমি এক্সাম্পলের কারণে এইভাবে বলতেছি। তো আমি যে কোনো একটা এরিয়ায় 50-50 ভাগ করে নেওয়ার যে প্রবণতা বা নির্দিষ্ট সংখ্যায় ভাগ করে নেওয়ার যে প্রবণতা, এই ধরনের প্রবণতাকে আমরা বলবো কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং আমরা আশা করি চিনতে পারবো, এবং জাজমেন্টাল আর কনভিনিয়েন্স স্যাম্পল আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন 4th নম্বর স্যাম্পলিংটা আমরা ব্যাখ্যা করি, স্নোবল স্যাম্পলিং। তো স্নোবলটা কিরকম? ধরেন আপনি মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করতে চাচ্ছেন, একজন মাদকাসক্ত ব্যক্তি আপনি খুঁজে পেলেন। তো তাকে আপনি জ্ঞান দিলেন যে বাবা ভালো পথে ফিরে আসো, এই মদ তদ গাঁজা মাজা এগুলো তুমি খেও না। তারপর তাকে চিকিৎসার জন্য আপনি ব্যবস্থা করলেন। এখন চিকিৎসা করতে গিয়ে আপনি একটা প্রজেক্ট পেয়েছেন, 10 জন মাদকাসক্ত ব্যক্তিকে আপনি সুস্থ করার চেষ্টা করবেন। তো 10 জন মাদকাসক্ত ব্যক্তিকে আপনি যখন চিকিৎসা করবেন আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ আপনি এই সম্পর্কে জানেন না, জ্ঞান কম। এখন এই একজন ব্যক্তিকে ধরলেন, পেলেন, তাকে জ্ঞান দিলেন, দেখলেন যে পজিটিভ, সে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তার মাঝে। তাকে বললেন তোমার মতো এরকম খায় আরও ব্যক্তিকে তুমি খুঁজে বের করো, আমার 10 জন লোক লাগবে। সে কি করলো, যেহেতু তারা একসাথে উঠে বসে, তার মতো আরও 9 জন ব্যক্তিকে সে খুঁজে বের করলো।
তো এই 9 জনকে আপনার সাথে পরিচয় করিয়ে দিল, অর্থাৎ একজনের মাধ্যমে আপনি 9 জনকে আরো 9 জনকে সিলেকশন করলেন, অর্থাৎ 10 জন ব্যক্তি আপনি পেয়ে গেলেন। তো এই ধরনের স্যাম্পলিং, অর্থাৎ একজনের মাধ্যমে আরো মানুষকে খুঁজে পাওয়া বা আরো প্রোডাক্ট খুঁজে পাওয়া, ধরেন একটা সাউন্ডবক্সের মতো আরেকটা সাউন্ডবক্স আপনি খুঁজে পেলেন, একটা মানিব্যাগের মতো আরেকটা মানিব্যাগ, একটা মোবাইলের মতো আরেকটা মোবাইল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই ধরনের স্যাম্পলিং করাকে আমরা বলি স্নোবল স্যাম্পলিং। আশা করি স্নোবল স্যাম্পলিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমি যে ডিটেলসগুলো আলোচনা করেছি, সবার প্রথমে আমরা আলোচনা করেছি পপুলেশন, স্যাম্পলিং, এই দুইটা জিনিস কি সেটা বোঝার চেষ্টা করেছি। তারপর দেখলাম যে স্যাম্পলিং টেকনিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে রয়েছে প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং মূলত নির্বাচনের মাধ্যমে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং নির্বাচন পক্ষপাত করে না। এখন প্রবাবিলিটি স্যাম্পলিং পড়তে গিয়ে আমরা দেখলাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেম্যাটিক স্যাম্পলিং, ক্লাস্টারিং স্যাম্পলিং, তারপরে আসলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা পেয়েছি কনভিনিয়েন্স, জাজমেন্টাল, কোটা, স্নোবল। আশা করি এই স্যাম্পলিং টেকনিকগুলা কাজে লাগিয়ে আপনারা ভবিষ্যতে অনেক বড় বড় প্রোগ্রাম সমাধান করতে পারবেন। তো আজকে আমার ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই কিন্তু আমি ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও বানাবো। তো সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।